জবর জবর 3 বর দিয়েছিলেন ভূতের রাজা গুপি বাঘাকে। তো এই 3 বরের মধ্যে থেকে একটা বর হচ্ছে যেখানে খুশি যাইতে পাওয়ার, মানে যেখানে খুশি যাওয়া যায়। স্বাধীনতার 8 দশকে পৌঁছে ভূতের রাজার সেই জুতো জোড়ার খোঁজে রয়েছেন কিছু মানুষ, কারণ তাদের যেখানে খুশি যাওয়ার পথে বাধা জীর্ণ ভাঙা নড়বড়ে সাঁকো। অভিযোগ, সরকার আসে সরকার যায়, সাঁকো থেকে স্বাধীনতা মেলে না, সেতু বন্ধন আর হয় না। দক্ষিণ 24 পরগনার ফটিকপুর। একবার আপনাদের দেখাই মানুষ যাওয়া আসা কিভাবে করেন। ভালো করে দেখুন, সাঁকোটা এখানে এসে কাত হয়ে গেছে, তার উপর দিয়ে কোনো মতে যাওয়া আসা করতে হচ্ছে। কাত হওয়া সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত। অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছি একটা প্রায় ভগ্ন কাঠের সেতুতে। কয়েকদিন বৃষ্টি এবং তার জেরে মাটিতে ধস, এবং তারপরেই কিন্তু এই ভগ্ন প্রায় সেতুটিতে আমি ঠিকঠাক দাঁড়াতে পারছি না। আমি দেখানোর চেষ্টা করব। পুরো সেতুটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখনও পর্যন্ত এই সেতুটি কোনো রকম গ্রামবাসীরা তালিতাপ্পা দিয়েছে বাঁশ দিয়ে, এবং তারপর যাওয়া আসা করছে। আমার সামনের দিকটা হচ্ছে ফটিকপুর, এবং এই ফটিকপুরের মানুষজনরা প্রতিনিয়ত এই ব্রিজটার ওপর অবলম্বন করে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরাও এই ব্রিজের ওপর থেকে কিন্তু ওই পাশে রাজনগর গ্রাম রয়েছে, সেখানে যে স্কুল, সেই স্কুলে যায়। এই মুহূর্তে পরিস্থিতিটা ভয়ঙ্কর, শুধু এখন নয়, রাতের বেলাও কিন্তু এই ব্রিজের ওপর থেকেই আসতে হয়। আমাদেরও তো সমস্যা পড়তে হয়, যেতে আসতে, সাইকেলে যায়, বাইক যায়, ভেঙে গেছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, অনেকটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আবার আমরা এখন যেতে পারিনি, আমাদের ভয়েতে হাত পা কাঁপতে হচ্ছে। এই পোলটা ভেঙে গেছে ধস লেগে, পোলের খুঁটিটা খুব পরিস্থিতি খারাপ। বৃষ্টি এমনি এই পাড়ার ছেলেরা 2-4টে বাঁশ দিয়ে চলাচল করতেছে, খুব রিক্সে, জীবনের ঝুঁকি নিয়ে। ছাত্ররা যেতে পারছে না, আমাদের গায়ে ওদিক দিয়ে ঘুরে নিয়ে যেতে হয় 2-3 কিলোমিটার, ওখান থেকে ঘুরে গুলি বাজে। আপনারা চাচ্ছি ভালো হোক, পোলটা ভালো করে মেরামত করা হোক। ডাঙ্গাপাড়ার পাশে দলঞ্চা নদী, যে দলঞ্চা নদী পার হতে হয় কয়েক হাজার মানুষকে ইসলামপুরে, কিন্তু পার যে হবেন কিভাবে হবেন, এই দেখুন, এই হলো অবস্থা। হাজার হাজার মানুষ এই নড়বড়ে সাঁকো দিয়েই পার হন নিয়মিত। শুধু মিলে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু নেই। গত 15 বছর তৃণমূল আমলে এমনটাই প্রতিশ্রুতি পেয়েছেন ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। প্রথমে জমি জটের সমস্যা বললেও সে সমস্যার সমাধান করে দেন গ্রামবাসীরা নিজ উদ্যোগে রাস্তার জন্য জমি রেজিস্ট্রিও করে দেন। কিন্তু এখনো পর্যন্ত সেই ডাঙ্গাপাড়ার যে বাসের সাঁকো, সেই বেহাল বাসের সাঁকোর উপর দিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। আগে 34 বছর রাজ করে গেল সিপিএম সরকার, তারপরে আসলে আমাদের টিএমসি সরকার 15 বছর রাজত্ব করে গেল। ব্রিজের মাপ নিয়ে গেল, রাস্তার মাপ নিয়ে গেল, সবকিছু আশ্বাস দিচ্ছে, আজ পর্যন্ত ব্রিজ হচ্ছে না। এখান থেকে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে 1-2 এখানে পড়ে জখম হচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের এখানে একটা ব্রিজ চাই।
আমরা এখানে যে যাতায়াত করতেছি বাপদাদার আমল থেকেই মানে এরকম হচ্ছে, বলছে হয়ে যাবে বলতেছে, কিন্তু হচ্ছে না। খুব এটা অসুবিধা হয়, কতজন এখান থেকে পড়ে যায়, মাজা ভেঙে যায়, কত অসুবিধা হচ্ছে লোকের, বলার শেষ নেই এগুলো। আমরা তো চাচ্ছি, এটা আশা করতেছি যে হ্যাঁ এই সরকার এসেছে, আমাদেরকে এটা হয়ে যাবে। নদিয়ার কল্যাণীর কাঁচরাপাড়া চর যাত্রা সিদ্ধিপুরের মানুষ কিভাবে যাওয়া আসা করেন আপনাদের একবার দেখাই। সরল রৈখিক ঠিকই, কিন্তু আপনাকে যেতে হবে এইভাবে, কারণ সাঁকোর এরকমই অবস্থা। দেখুন, সাঁকো থেকে স্বাধীনতা মিলবে কবে? জরাজীর্ণ এই সাঁকো, নিত্য চলে ঝুঁকির যাতায়াত। একদিকে গ্রাম, একটা নয় 3-4টে গ্রাম রয়েছে, অন্যদিকে কল্যাণী শহরের সাথে যোগাযোগ করার জন্য যে মূল রাস্তা যায় গ্রামগুলো থেকে, সেই রাস্তা রয়েছে। আর মূল ভরসা হচ্ছে কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ যে কি অবস্থা রয়েছে, সেখানে একেবারে কাঠ, সেই কাঠ কার্যত ভেঙে উধাও হয়ে গেছে। এর ওপর দিয়েই 4 থেকে 5 হাজার মানুষ তাদের ভরসা, জীবন জীবিকা থেকে শুরু করে শহরের সাথে যোগাযোগ, হাসপাতাল, স্কুল, কলেজ, সর্বত্রই এই কাঠের সেতুর উপর দিয়ে তাদের মূল ভূখণ্ড অর্থাৎ কল্যাণী শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। বিগত সরকারের আমলে বারবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি এই কাঠের সেতুর। ব্রিজটার অবস্থা খুবই খারাপ। আগে যে সরকার ছিল ওই সরকারকে বলা হয়েছিল, অনেকবার আমরা আবেদন করেছি, অনেকবার অবজেকশন করেছি, করার পরে ব্রিজটা এই মুহূর্তে এরকমই আছে। শুরু থেকে যে রাত্রেবেলা পেশেন্ট নিয়ে যাই, কোনো ডেলিভারি পেশেন্ট হোক, যেই পেশেন্ট হোক, আমাদের খুবই অসুবিধা হয়। আমরা খাটিয়া করে হোক বা কলে তুলে নিয়ে এসে এই পারে পার করিয়ে এই পার থেকে আমরা নিয়ে যাই। মোটর ভ্যান নিচে পড়ে গেছিল, লোক 2জন বেঁচে গেছে, ওরা অল্প মাল তুলে নিয়ে যাচ্ছিল, ওখান থেকে ভেঙে গিয়ে পড়ে গেছে। কি চাইছে, আমাদের পাকা রাস্তা হয়ে গেলে ভালো, ব্রিজ হয়ে গেল, কাজ সুবিধা হয়ে যাবে। ইলেকট্রিক লোক আছে তো, এইখানে গাড়ি বেঁধে যায়, বেঁধে নিয়ে গিয়ে ওইখানে কাজ করে, মানে হেঁটে গিয়ে কাজ করে। কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট গ্রাম পঞ্চায়েত। এই সাঁকো একেবারে ফুটি ফাটা বলতে যা বোঝায়, ঠিক তাই। কিন্তু উপায় কই, এই সাঁকো দিয়ে তো যেতে হবে। ধর্ম নাই, মাথাভাঙা নয়ারহাটের উপুনি নদীর উপর জরাজীর্ণ এই কাঠের সেতু দ্রুত পাকা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নড়বড়ে এই কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর, কারণ এই কাঠের সেতুর মাঝে রয়েছে বাঁশ। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাঁশ দিয়ে কাঠের সেতু দিয়ে চলাচল করছেন এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, প্রায় 1 দশক থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে এই উপুনি কাঠের সেতু, কিন্তু বিগত সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বারংবার জানালেও, আশ্বাস পেলেও কোনো কাজ হয়নি। দারুণ সমস্যা, নিচে কিছু নাই, খালি উপরে যা, খালি একটু তক্তায় আছে, মানে ব্রিজ তো পুরো হেলে। টোটোওয়ালাই আর কি আমরা বাস দিয়ে চলছি, আবার তো ব্রিজের ভিতরে চলছি, আমাদের তো কামাই করে খাইতে হবে। তো ব্রিজটা আমাদের, ওইটাই অবজেকশন, মানে ব্রিজটা আমাদের হোক। এখানে কাঠের সেতু তো খুব অবস্থা ভালো না, বেশি খালি টানার উপর দিয়ে আছে, আর পাবলিক জনসাধারণ যেতে খুবই অসুবিধা।
বাইক টাইক মোটরসাইকেল টোটো যেতে খুব অসুবিধা। বাস নালে এই সেতু দিয়ে যাতায়াত করা সম্ভব হয় না। কোন সময় যে ভেঙে যাবে, কোন সময় পড়ে যাবে, কোনো মানুষই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, টোটো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো গ্যারান্টি নেই। আগে তো টিএমসি সরকার ছিল, অনেকবার ফটো করছে, কিচ্ছু করতে পারলো না। আক্কেল ধর্ম নাই। দার্জিলিংয়ের নকশালবাড়ির খালবস্তি, পাশেই খেমচি নদী। তো সেই খেমচি নদীর উপর দিয়ে কিভাবে যেতে হয়? এই একটা মাত্র সাঁকো, সেই সাঁকো দিয়ে যাওয়া আসা করতে হবে। এবং এই সাঁকোয় ওঠার রাস্তাটাও অদ্ভুত, বালির বস্তা দিয়ে করা হয়েছে সাঁকোয় ওঠার রাস্তা। এই দেখুন, এই বালির বস্তা, এই বস্তার উপর দিয়ে কোনো মতে যাওয়া আসা করতে হয় স্কুল, কলেজ, হাসপাতাল এই সাঁকো ধরেই। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় এই গ্রামের বাসিন্দাদের। সেই বাঁশের সাঁকো যা কার্যত বিপজ্জনক অবস্থায় দিনের পর দিন, আর এর থেকেই মুক্তির পথ চাইছে এই নকশালবাড়ির খালবস্তির বাসিন্দারা। অনেকটাই বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ, যা দিয়ে স্কুল ছাত্রী থেকে শুরু করে এখানকার সাধারণ মানুষ যাতায়াত করেন। 1-2 বছরের সমস্যা নয়, 10 বছর ধরেই এই বাঁশের সাঁকো কার্যত এই মানুষের সমস্যার জায়গা করে রয়েছে। দ্রুত পাকা স্থায়ী সেতু হোক, এই দাবি করছেন এই খালবস্তির বাসিন্দারা। অবস্থা তো এই খারাপ, 200-250 লোক যাওয়া আসি করে, ভয় তো লাগে। ভয় লাগলে আর কি করবো, কোন পঞ্চায়েত বলবো, কাকে বলবো? বর্ষার দিনে পুরো ফ্লাট হয়ে যায়, 2 মোড় 3 মোড় জল হয়। বাঁশের সাঁকো থাকে না, ভাসে যায়। এইরকম মোটামুটি 10-15 বছর ধরে আছে। আমরা চাই একটা পাকার ব্রিজ দাও। জলপাইগুড়ির জমিদার পাড়া, নামে জমিদারি আছে বটে, কিন্তু শুধুমাত্র এই পাড়ার নামটুকুতেই এতই খারাপ অবস্থা। সাঁকোটা দেখলে বুঝতে পারবেন যে জমিদার পাড়া নামটা, সেই নামটার সঙ্গে কোনোভাবেই এই সাঁকো অন্তত যায় না। এতদিনেও একটা পাকা সেতু হয়নি। কবে মিলবে সাঁকো থেকে স্বাধীনতা? আমার ঠিক পেছন দিকেই রাজ্য সড়ক, আর রাজ্য সড়কের খুব কাছেই জলপাইগুড়ির জমিদার পাড়া গ্রাম। এই গ্রামের মানুষের ভরসা এই বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো যখন বর্ষায় ভেঙে যায়, গোটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাসপাতালে রোগী পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিপদের সময় যদি কোনো দমকলকে ডাকতে হয়, সেই দমকলও পর্যন্ত পৌঁছতে পারে না গ্রামে। এই সমস্যা দীর্ঘ প্রায় 3 দশকের। এই সমস্যা থেকে মুক্তি চাইছেন জমিদার পাড়ার গ্রামের বাসিন্দা। বিগত সরকার করেনি, নতুন সরকার করবে সেই আশায় এখন দিন গুনছেন তারা। বর্ষার সময় আমরা একদম যাতায়াত করতে পারি না, ব্রিজ আমাদের ভেঙে চলে যায়। আর এই ব্রিজ থেকে এরকম হয়ে গেছে অনেকদিন, মানে অনেক ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চা অনেক পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে, হসপিটালে ভর্তি। কিন্তু তারপরে আমরা পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম, প্রধানের কাছে গিয়েছিলাম, সরকারের কাছে আবেদন করেছিলাম, কিন্তু এটার কোনো সুরাহা হয়নি। একটা অ্যাম্বুলেন্স আসবে, ব্রিজটার জন্য আসতে পারে না। তো আমরা চাই এখন যে সরকার এসেছে, তো এই ব্রিজটা যদি আমাদেরকে করে দেয় আমরা খুব উপকৃত হব। বর্ষাকালে ঘাটাল বলতে এই চোখের সামনে বন্যার ছবি ভেসে ওঠে। তো সেই ঘাটালে এমন গ্রাম আছে যে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এমন 5খানা গ্রাম আছে। কেন জানেন? এই দেখুন, কোনো মতে এই সাঁকো দিয়ে মানুষ যাওয়া আসা করেন, কিন্তু যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, না, অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি নেই। কতজন মানুষ? 5টি গ্রামের মানুষ এই সাঁকো রোজ পারাপার করেন, কিন্তু আজ পর্যন্ত সাঁকো থেকে স্বাধীনতা মিলল না। কালভার্টের উপর বাঁশ, আর সেই বাঁশ ফেলেই চলছে ঝুঁকির পারাপার।
ঘাটাল ব্লকের গড়খাই চাতালে রয়েছি। ঠিক আমার পিছনেই কিন্তু পান্না গ্রাম, আর পান্না গ্রামের এই যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, সেই রাস্তা কিন্তু একবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কারণ সেই রাস্তা আর কিন্তু আস্ত নেই। রাস্তার উপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর ধরে। অস্থায়ীভাবে বাঁশ দিয়ে কিন্তু পারাপারের ব্যবস্থা করা হয়েছে, আর তাতেও কিন্তু ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। কারণ যে কোনো সময় কিন্তু দুই দিকেই জল রয়েছে, দুর্ঘটনা ঘটতে পারে। আর তাদের দাবি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। তবে এইবার রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, তারা চাইছেন বর্তমান রাজ্য সরকার তাদের জন্য কংক্রিটের ব্রিজ তৈরি করুক। আমাদের তো এইটাই যাতায়াত, সবাইকেই তো বলা হচ্ছে বাগানের জন্য। আমরা চাইছি এটা যা হইলে তো ভালোই হয়। বিশাল কষ্ট হচ্ছে, কি বলবো। প্রত্যেকবারে বলছে যে সরকার এলো 15 বছর করে দেবো, কিন্তু আজকাল লজ্জাজনক কথা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার মাঝখানে খানা থাকে কি করে? হ্যাঁ, সরকারে কি দেখাচ্ছ কি নেই? বহু জায়গার লোক যাতায়াত করছে, এটা মেন রাস্তা একটা। যেখানে খুশি যাইতে পারি 2 নম্বর। চাকদায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণ, গাছ কাটতে গিয়ে উড়ে গেল আঙুল। কি ছিল তাহলে? পঞ্চায়েত প্রধানকে তো আটক করা হয়েছে। নদিয়ার চাকদার বিষ্ণুপুর হারিপুকুর এলাকার ঘটনা। ওই দেখুন, গাছ কাটতে গিয়েছিলেন যিনি, তার হাতের কি অবস্থা, আঙুল উড়ে গেছে। দুজন হাসপাতালে ভর্তি, জখম। রঞ্জিত আছে আমার সঙ্গে। রঞ্জিত, এই পঞ্চায়েত প্রধানকে আটক করে তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পঞ্চায়েত প্রধানের বাড়িতে কি তাহলে কি বোমা রাখা ছিল? কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, যারা জানতে পারছে যে আহত শ্রমিক, তাদের যে দাবি রয়েছে যে গাছ কাটার জন্য তাদেরকে ডাকা হয়েছিল, সেই অনুযায়ী যে গাছ কাটার জন্য যে গাছের আশেপাশে যে জঙ্গল হয়েছিল সেগুলো পরিষ্কার করা শুরু করেছিল। সেই সময় কোদাল যখন চালায় সেখানে তখন বোমা বিস্ফোরণ হয় এবং সেখানে ঘটনাস্থলে 2 জন আহত হন। তার মধ্যে একজন অবস্থা অত্যন্ত গুরুতর, তার হাতের আঙুল উড়ে যায় এমনটা এখানে দাবি করা হচ্ছে। এবং ইতিমধ্যেই 2 জন আহতকে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং পঞ্চায়েত প্রধান যে দাবি, তিনি সেটা জানতেন না এবং কি করে বোম এলো সেটাও তিনি কিন্তু কার্যত অস্বীকার করেছেন। তবে তার বাড়ির পাশে যে তার জমির মধ্যে গাছ কাটা হচ্ছে, তারই প্রশ্ন হচ্ছে এখানে বোমা এলো কি করে। অন্যদিকে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, তিনিও ঘটনাস্থল ঘুরে থাকেন এবং তার যে অভিযোগ রয়েছে যে নির্বাচনের আগে থেকে সমস্ত এলাকায় বোমা মজুত করা হয়েছিল। তিনি বিষয়টি পুলিশকে আরো জানিয়েছেন যে আরো তদন্ত করে দেখা, খতিয়ে দেখা এলাকা আরো কোথাও কোনো বোমা রয়েছে কিনা। প্রশ্ন উঠছে পঞ্চায়েত প্রধানের বাড়ি, যেখানে গাছ কাটার জন্য শ্রমিক ডাকা হয়েছিল, সেখানেই বোমা বিস্ফোরণে একেবারে বোমার আঘাতে সেখানে শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে তাদের চিকিৎসা চলছে। এই বোমাগুলো এলো কোথা থেকে? কারণ বাড়ির মধ্যেই গাছ কাটা হচ্ছে, তার জমির মধ্যে। তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তিনি পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েতের, ফলে তার বাড়িতে বোমা একটা গাছের গোড়াতে রাখা রয়েছে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে পুলিশ তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ওইখানে গাছ কাটতে গেছিল এই 4 জনে। গাছ কাটতে গেলে এবার গোড়া পরিষ্কার করতে গেছে, গোড়া পরিষ্কার করতে কোদালটা টান দিয়েছে, টান দিলে এবার বোম বাস্টিং হয়েছে। ওখানে বোম বাস্টিং হয়ে আঙুল ফাঙুল উড়ে গেছে। 2 জনের, একজনের ইনজুরি হয়েছে, একজনের আঙুল টাঙুল উড়ে গেছে। ওই টিএমসির প্রধান হচ্ছে উনি, ওনার বাড়িতে হয়েছে। ওনার বাড়িতে গাছ কাটতেছিল, বোম ওই যে কোদালে কোপ লাগিয়েছে, বোম বাস্ট হয়ে গেছে। হাওড়ায় তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র, তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, থানা থেকে আদালতে তোলা হচ্ছে, মানুষের উপর এত ক্ষোভ, এত রাগ, কিল, চড়, ঘুষি, ডিম ছোড়া, বাদ রাখেননি কেউই কিছু। একেবারে তাড়া করে গাড়ি পর্যন্ত পৌঁছে দিল জনতা।
শ্যামল মিত্র, এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, হুমকির অভিযোগ। অরূপ রায় ঘনিষ্ঠ ধৃত শ্যামল মিত্র, তাকে থানা চত্বরেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আজ আদালতে নিয়ে যাওয়ার সময় যথেচ্ছ কিলচর ঘুষি